এবং খুবই সহজ পদ্ধতিতে, সম্পূর্ণ বাংলা পদ্ধতিতে। তো আলোচনা শুরুতেই আমাদের ভালো বোঝার জন্য আমাদের জেনে নিতে হবে যে পাংচুয়েশন মার্কস কাকে বলে, পাংচুয়েশন শব্দটি কোথা থেকে এসেছে এবং পাংচুয়েশন শব্দের অর্থ কী। ইংরেজিতে আমরা পাংচুয়েশন মার্কস হিসেবে কতটি মার্কস ব্যবহার করি, এগুলো না জেনে আমাদের পাংচুয়েশন মার্কস শেখা উচিত নয়। তো ঠিক আছে, আলোচনা দীর্ঘায়িত না করে শুরু করা যাক। প্রথমেই আমরা জেনে নিই যে পাংচুয়েশন শব্দটি কোথা থেকে এসেছে। বিকজ পাংচুয়েশন শব্দটি ল্যাটিন শব্দ পাংটাম থেকে উৎপন্ন হয়েছে। তো পাংটাম শব্দ থেকে যদি উৎপন্ন হয়ে থাকে তাহলে পাংটাম শব্দের অর্থ কী? ল্যাটিন ভাষায় পাংটাম শব্দের অর্থ হলো পয়েন্ট বা বিন্দু, সেখান থেকে আমরা নিয়ে এসেছি পাংচুয়েশন। এখন পাংচুয়েশন মার্কস কাকে বলে সংজ্ঞা দেওয়া যাক। অর্থের ভিন্নতা, শ্রুতি মাধুর্যতা ও সঠিকভাবে পড়ার জন্য যে সকল চিহ্ন ব্যবহার করা হয় তাকে বিরাম চিহ্ন বলে। এক কথায় একটি প্যাসেজ বা অনুচ্ছেদকে সঠিকভাবে পড়ার জন্য, সেটিকে শ্রুতি মধুর করার জন্য, সেটি অর্থটাকে ক্লিয়ার করার জন্য আমরা যে বিরাম চিহ্নগুলো ব্যবহার করি সেগুলোকে পাংচুয়েশন মার্কস বলে। এক কথায় পাংচুয়েশন মার্কস অর্থ হলো বিরাম চিহ্ন। বেশ, আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন আমরা দেখে নেব যে ইংরেজিতে আমরা কয়টি পাংচুয়েশন মার্কস ব্যবহার করে থাকি। সাধারণত ইংরেজিতে 10টি পাংচুয়েশন মার্কস ব্যবহৃত হয়ে থাকে। সেগুলো নিম্নরূপ: ফুল স্টপ, কমা, এক্সক্লামেশন মার্ক, ইন্ট্রোগেশন বা কোশ্চেন মার্ক, সেমিকোলন, কোলন, হাইপেন্স অ্যান্ড ড্যাশেস, অ্যাপোস্ট্রফি, কমা, ইনভার্টেড কমা, ব্র্যাকেট অ্যান্ড প্যারেনথেসিস। তো ভিউয়ার্স, এই 10টির ভিতরে যেগুলো রেড কালার করা আছে, দ্যাট মিন্স ফুল স্টপ, কমা, এক্সক্লামেশন মার্ক, ইন্ট্রোগেশন মার্ক, অ্যাপোস্ট্রফি অ্যান্ড ইনভার্টেড কমা, এই 6টি আমাদের জন্য ভেরি 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 ইম্পর্ট্যান্ট। সাধারণত বিগত পরীক্ষার প্রশ্নগুলো খেয়াল করলে আমরা দেখতে পাই যে আমাদের পরীক্ষাতে এই 6টির ভেতরেই কোশ্চেন এসেছে। তো এই 6টি আমরা একটু ভালো করে শেখার চেষ্টা করব। শুরুতেই জেনে নিই রুলস নাম্বার 1-এ আমাদের জন্য কী অপেক্ষা করছে। রুলস নাম্বার 1, কোনো বাক্যের, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ বা অপটেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ হতে পারে, ইম্পারেটিভ হতে পারে, অথবা অপটেটিভ সেন্টেন্সের পরিসমাপ্তি অর্থাৎ শেষ হয়ে গেলে সেখানে আমরা ব্যবহার করি ফুল স্টপ। তো এক্সাম্পল দেখা যাক। উই আর হ্যাপি টু অ্যাটেন্ড ইন দিস ক্লাস, এই ক্লাসে যোগদান করে আমরা খুবই খুশি। যেহেতু এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে আমরা শেষে বাক্যটি শেষ হওয়ার কারণে শেষে ব্যবহার করেছি ফুল স্টপ। রেড কালার করা আছে, তোমাদের সুবিধার্থে রেড কালার করে দেওয়া হয়েছে। আশা করি সবাই বুঝতে পারছো। রুলস নাম্বার 2, সকল সংক্ষিপ্ত শব্দের প্রতিটি অক্ষরের পর ও শেষে ফুল স্টপ বসে, তবে ওই সংক্ষিপ্ত শব্দটি যদি একটি প্রকৃত শব্দের ন্যায় উচ্চারিত হয় তাহলে আমরা কোনো ফুল স্টপ ব্যবহার করব না। উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে। উদাহরণ, এক্সাম্পল নাম্বার 1, মাই ইংলিশ টিচার ইজ অ্যান MA, আমার ইংরেজি শিক্ষক একজন MA ডিগ্রিধারী। তো MA এটি একটি সংক্ষিপ্ত শব্দ, যেটাকে আমরা অ্যাব্রিভিয়েশন বলে থাকি। এটা ইলাবোরেশন হলো মাস্টার অফ ওয়ার্ডস। তো এখানে M যেহেতু সংক্ষিপ্ত অক্ষর, তাহলে M এর পরে ফুল স্টপ বসানো হয়েছে এবং এর পরে ফুল স্টপ বসানো হয়েছে। কিন্তু 2 নম্বর উদাহরণে, আই ওয়ার্ক ইন আ প্রজেক্ট আন্ডার ইউনিসেফ, আমি ইউনিসেফের আওতায় একটি প্রজেক্টে কাজ করি। তো এখানে ইউনিসেফও কিন্তু একটি সংক্ষিপ্ত রূপ, অ্যাব্রিভিয়েশন, কিন্তু অ্যাব্রিভিয়েশন হলেও এটি একটি শব্দের ন্যায় উচ্চারিত হচ্ছে। ইউনিসেফ কমপ্লিট একটি ওয়ার্ড, এই কারণে এর অক্ষরগুলোর মাঝখানে কোনো ফুল স্টপ বসানো হয়নি। বেশ, আশা করি সবাই বুঝতে পেরেছ। রুলস নাম্বার 3-তে কী আছে আমরা একটু দেখে নিই। রুলস নাম্বার 3, কোনো কমপ্লেক্স সেন্টেন্সে সাব অর্ডিনেট ক্লজকে আলাদা করার জন্য কমা ব্যবহৃত হয়। অর্থাৎ বাক্য অর্ধেক শেষ হলে আমরা কমা ব্যবহার করি এবং বাক্য সম্পূর্ণ শেষ হলে ফুল স্টপ ব্যবহার করি। তো একটু উদাহরণ দেখা যাক। ইফ হি ওয়ার্কস হার্ড, যদি সে কঠোর পরিশ্রম করে, হি উইল প্রসপার ইন লাইফ, তাহলে সে জীবনে উন্নতি করতে পারবে। এখানে এই ইফ হি ওয়ার্কস হার্ড এটি একটি সাবঅর্ডিনেট ক্লজ এবং হি উইল প্রসপার ইন লাইফ এটি একটি প্রিন্সিপাল ক্লজ। যেহেতু সাবঅর্ডিনেট ক্লজ আছে ইফ হি ওয়ার্কস হার্ড, তাহলে সাবঅর্ডিনেট ক্লজকে আলাদা করার জন্য বা অর্ধেক বাক্যকে আলাদা করার জন্য আমরা ব্যবহার করেছি কমা। বেশ, আশা করি সবাই বুঝতে পারছো। রুলস নাম্বার 4, একই ব্যক্তি যদি অনেক কাজ একসাথে উল্লেখ করেন বা কোনো ব্যক্তি, বস্তু বা স্থান সম্পর্কে একাধিক অ্যাডজেক্টিভ ব্যবহার করেন তাহলে প্রতিটি শব্দের পর কমা বসাতে হবে, কিন্তু অ্যান্ডের আগে বা পরে কোনো কমা বসানো যাবে না। উদাহরণটা দেখা যাক। আই লাইক টু প্লে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন অ্যান্ড ভলিবল। তো
তো ভিউয়ার্স এখানে একজনই ব্যক্তি আমি ফুটবল পছন্দ করছি খেলা করতে, ক্রিকেট খেলতে পছন্দ করছি, ব্যাডমিন্টন এবং ভলিবল খেলতে পছন্দ করছি। যেহেতু একজন ব্যক্তি অনেকগুলো কাজ করছে, তাহলে আমরা প্রত্যেকটি কাজের পর কমা বসিয়েছি, কিন্তু অ্যান্ডের আগে বা পরে কোনো কমা ব্যবহার করি নি। ভিউয়ার্স রুলসটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। রুলস নাম্বার 5-এ কী আছে দেখা যাক। বাক্যের প্রথমে, মাঝে বা শেষে যদি সেন্টেন্স কানেক্টরস ব্যবহৃত হয়, সেন্টেন্স কানেক্টরসটা কোথায় কীভাবে বসে সেটা বিস্তারিত জানার জন্য আমার প্লে লিস্ট ভিজিট করতে পারো, বা অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, যেখানে কানেক্টরস পার্ট 1 এবং লিঙ্কার্স এর ব্যবহার দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। সেন্টেন্স কানেক্টর ব্যবহৃত হলে সেটাকে আলাদা করার জন্য কমা ব্যবহার করা হয়। তবে কানেক্টরসটি যদি বাক্যের মাঝখানে বসে, তাহলে কানেক্টরসের পূর্বে এবং পরে উভয় জায়গায় কমা ব্যবহার করতে হবে। উদাহরণ দেখা যাক। আনফর্চুনেটলি হি ক্যান্ট গো দেয়ার, দুর্ভাগ্যবশত সে সেখানে যেতে পারেনি। তো এখানে আনফর্চুনেটলি এটি অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়েছে, এবং অবশ্যই এটি একটি কানেক্টরস হিসেবে এখানে ইউজ হয়েছে। এই কারণে আমরা এখানে ব্যবহার করেছি আনফর্চুনেটলির পরে কমা। কিন্তু দ্বিতীয় বাক্যে আই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ ইউ উইল গ্রান্ট মাই প্রেয়ার, এখানে দেয়ারফর এটি একটি কানেক্টরস, এটি বাক্যের মাঝে ব্যবহৃত হয়েছে, যার কারণে দেয়ারফরের পূর্বেও কমা ব্যবহার করা হয়েছে এবং দেয়ারফরের পরেও কমা ব্যবহার করা হয়েছে। ভিউয়ার্স আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন আমরা একটু দেখে নেব রুলস নাম্বার 6। তার আগে একটু বলে রাখতে চাই, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ ভিডিওটি স্কিপ করলে কোনো রুলস মিসিং হয়ে যেতে পারে। তো ভিউয়ার্স রুলস নাম্বার 6, সাধারণত ট্যাগ কোশ্চেনের মূল যে বাক্য থাকে সেই মূল বাক্যের পর আমরা সাধারণত কমা বসাবো। এই জায়গাটা আমরা ভুল করে থাকি, আমরা ট্যাগ কোশ্চেনে এন এবং টির মাঝখানে যে অ্যাপোস্ট্রফি আছে সেটা দিতে ভুল করি না, কিন্তু আমরা যে আরেকটি কমা, অর্থাৎ মূল সেন্টেন্সের পরে যে একটি কমা বসে সেটি দিতে আমরা প্রায়ই ভুল করে ফেলি। আমাদের মনে রাখতে হবে মূল সেন্টেন্স যেখানে শেষ সেখানে একটি কমা দিতে হবে, তারপর ট্যাগ কোশ্চেন করতে হবে, এবং ট্যাগ কোশ্চেনের এন ও টির মাঝখানে অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হবে। তো আমরা উদাহরণ দেখিয়েছি, আই এম ভেরি হ্যাপি আরন্ট আই, তাহলে এখানে আই এম ভেরি হ্যাপি এটি মূল বাক্য, তাহলে এরপর আমি বসিয়েছি কমা, এবং আরেন্টের এন আর টির মাঝখানে বসিয়েছি অ্যাপোস্ট্রফি। রুলস নাম্বার 7, ইয়েস অথবা নো এরপর কমা বসাতে হবে। তো ইয়েস আই ক্যান ডু ইট নাও, ইয়েসের পরে কমা, নো আই ওয়ন্ট গো দেয়ার, না আমি সেখানে যাব না, নোর পরে কমা ব্যবহার করা হয়েছে। রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে, কারণ সম্পূর্ণ ভিডিওটি দেখলেই একমাত্র একটি গ্রামার সম্বন্ধে কমপ্লিট আইডিয়া পাওয়া যায়। তো সেই কারণে আমি সবাইকে রিকোয়েস্ট করছি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকেন। রুলস নাম্বার 8, যার সাথে কথা বলা হচ্ছে তার নাম বাক্যের শুরুতে বা শেষে থাকলে ওই নামের পর এবং পূর্বে কমা বসে। ব্যাপারটি কেমন? রানা হাউ আর ইউ টুডে, রানা আজ কেমন আছো। এই যে কার সাথে কথা বলেছি? রানার সাথে, তাহলে রানা যেহেতু বাক্যের শুরুতে বসেছে এ কারণে রানার পরে কমা বসেছে। আবার দ্বিতীয় বাক্যে হাউ আর ইউ রানা, রানা কেমন আছো, এখানে রানাটা বাক্যের শেষে বসেছে, বাক্যের শেষে বসার কারণে রানার পূর্বে কমা বসেছে। বিকজ রুলসটি ভেরি 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 ইম্পর্ট্যান্ট, এবং বিগত কয়েকটি পরীক্ষায় অনেকগুলো বোর্ডে এই প্রশ্নটি এসেছে, সুতরাং এটি একটু মনোযোগ দিয়ে শিখে নিতে হবে। রুলস নাম্বার 9, বাক্যে কেজ ইন অ্যাপোজিশন থাকলে উভয় নাউনের মাঝে ও সর্বশেষ নাউনের পর কমা বসাতে হবে। বিকজ এই রুলসটি না হলেই নয়, এই রুলসটি পরীক্ষাতে আসবেই অনেকটা নিশ্চিত। এই জন্য রিকোয়েস্ট করব প্রত্যেকটি রুলস মনোযোগ দিয়ে শোনো এবং বোঝার চেষ্টা করো। যদি কোথাও কনফিউশন থাকে কমেন্ট বক্সে কমেন্ট রেখে যাও। উদাহরণ দেখা যাক, মিস্টার রবি আওয়ার ইংলিশ টিচার ইজ ভেরি সাপোর্টিভ। খেয়াল করলে দেখতে পাবো ভিউয়ার্স যে মিস্টার রবি যে আওয়ার ইংলিশ টিচারও সে, মিস্টার রবি আমাদের ইংলিশ টিচার, আবার ইংলিশ টিচারই হচ্ছে আমাদের রবি। তাহলে যেহেতু দুটো নাউন দিয়ে একজনকে বোঝানো হয়েছে, তাহলে আমরা সেটাকে বলবো কেজ ইন অ্যাপোজিশন। তাহলে এখানে অভির পরেও কমা বসাতে হবে এবং টিচারের পরেও কমা বসাতে হবে। অনেকে করে কি এই দ্বিতীয় নাউনের পর কমাটা অমিট করে দেয়, না আমি রিকোয়েস্ট করব দুটি কমায় বসাতে। তবে হ্যাঁ, কোনো কেজ ইন অ্যাপোজিশন যদি বাক্যের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, যে দেখা গেল তারপরে আর কিছু নেই, ফুল স্টপ বসে গেছে, তাহলে দ্বিতীয় কমাটি দেওয়ার আর কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে শুধুমাত্র মাঝখানে কমাটি দিলেই চলবে। 10, বাক্যের প্রথমে বা শেষে স্যার উল্লেখ থাকলে পরে বা পূর্বে কমা বসে। যেমন স্যার আই ক্যান গো আউট, স্যারের পর কমা, ক্যান আই গো আউট স্যার, স্যারের পূর্বে কমা। রুলস নাম্বার 11, যখন কোনো বাক্যে ইন্টারজেকশন বা এক্সক্লেমেটরি সেন্টেন্স একই সাথে থাকে, ইন্টারজেকশনও আছে এক্সক্লেমেটরি সেন্টেন্সও আছে, একই সাথে আছে, তাহলে আমরা যেটা করব ইন্টারজেকশনের পরে কমা বসাবো এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের পর এক্সক্লামেশন চিহ্ন বসাবো। এক্সাম্পল দেখা যাক, ওয়াও হোয়াট এ বিউটিফুল গার্ল শি ইজ। এখানে ওয়াও একটি ইন্টারজেকশন এবং হোয়াট এ বিউটিফুল গার্ল শি ইজ এটি একটি এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে ইন্টারজেকশনের পরে কমা এবং এক্সক্লামেটরি সেন্টেন্সের শেষে এক্সক্লামেশন চিহ্ন। রুলস নাম্বার 12, সাধারণত সকল প্রকার ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে জিজ্ঞাসা চিহ্ন বসে। ডু ইউ নো মি, তুমি কি আমাকে চেনো, এটা একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে জিজ্ঞাসা চিহ্ন। হাউ আর ইউ শ্রুতি, এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, জিজ্ঞাসা চিহ্ন। রুলস নাম্বার 13,
কোনো বিষয় বা বক্তব্য সম্পর্কে বক্তা যদি বিস্ময় বা সন্দেহ প্রকাশ করে। দেখা গেল যে আমি আমার বাবা সৎ, কিন্তু কেউ একজন বলছে তোমার বাবা অসৎ, তো আমি তাকে বলছি আমার বাবা অসৎ। এই যে ব্যাপারটি বলার সময় একটি টোন নিয়ে বলা, যে অসৎ, যদি কাউকে জিজ্ঞাসা করা হয়, সন্দেহ প্রকাশ করা হয়, আশ্চর্য হয়ে যাওয়া হয়, তাহলে আমরা সেখানে জিজ্ঞাসা চিহ্ন বা এক্সক্লামেশন চিহ্ন ব্যবহার করতে পারবো। যদিও সে বাক্যটি অ্যাসার্টিভ সেন্টেন্স, তবুও এটা ব্যবহার করা যাবে। এক্সাম্পল, হি ইজ অনেস্ট, অনেস্ট, জিজ্ঞাসা চিহ্ন ব্যবহৃত হয়েছে। দেখা যাক আমাদের জন্য 14 নম্বর রুল কী আছে। বিস্ময় বা সন্দেহ প্রকাশ করলে রিয়েলি, হোয়াই, হোয়াই নট, হোয়াট এবং সার্টেনলি এরপরেও জিজ্ঞাসা চিহ্ন ব্যবহার করতে হবে অথবা এক্সক্লামেশন চিহ্ন ব্যবহার করতে হবে। উদাহরণ দেখা যাক, আই অ্যাম ভেরি ইল নাও, আজ আমি খুবই অসুস্থ। তো যেহেতু আমি অসুস্থ, অথচ দেখা গেল যে আমি মাঠে খেলা করছি, আমি বলছি অসুস্থ কিন্তু আমি মাঠে খেলছি। তো কেউ একজন দেখে ফেললো যে আমি মাঠে খেলছি, কিন্তু আমি তাকে বলেছি যে আমি অসুস্থ। তখন সে এসে বলছে সত্যি তুমি অসুস্থ? এই যে ব্যাপারটা সত্যি, তার মানে সে উল্টা আবার আমাকে জিজ্ঞাসা করছে সত্যি আমি অসুস্থ কি না। এই কারণে রিয়েলি, হোয়াই, হোয়াই নট, হোয়াট এবং সার্টেনলির পরে জিজ্ঞাসা চিহ্ন ব্যবহৃত হয়ে থাকে। রুলস নাম্বার 15, সকল এক্সক্লামেটরি সেন্টেন্সের শেষে এক্সক্লামেশন চিহ্ন বসে। তো এক্সক্লামেটরি সেন্টেন্স সহজে বোঝার উপায় হলো শুরুতেই হোয়াট বা হাউ থাকে, এই কারণ এবং ভার্বটি শেষে থাকে। তো সেই সকল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা বসাবো এক্সক্লামেশন চিহ্ন। হোয়াট এ বিউটিফুল সিনারি ইট ইজ। যেহেতু হোয়াট দিয়ে শুরু হয়েছে এবং শেষে ভার্ব আছে, তাহলে এখানে আমরা ব্যবহার করেছি এক্সক্লামেশন চিহ্ন। 16 নম্বর রুলস, বাক্যে ইন্টারজেকশন ব্যবহৃত হলে এক্সক্লামেশন চিহ্ন ইন্টারজেকশনের পরে ব্যবহৃত করতে হবে। ওয়াও, শি ইজ ভেরি নাইস। বিকজ এখানে ওয়াও ইন্টারজেকশন, শি ইজ ভেরি নাইস, এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। এই কারণে এক্সক্লামেশন চিহ্নটি ইন্টারজেকশনের পরেই বসানো হয়েছে। 17 নম্বর রুলস, অনেক সময় বক্তা কোনো বিষয়ে আশ্চর্য, কষ্ট বা আনন্দ পেলে অ্যাসার্টিভ সেন্টেন্সের পর এক্সক্লামেশন চিহ্ন বসানো যায়। তো সেই ক্ষেত্রে কোনো একটি ঘটনা দেখে আমি বললাম যে আই এম সারপ্রাইজড, আমি খুব আশ্চর্য হয়েছি। হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা এক্সক্লামেশন চিহ্ন ব্যবহার করতে পারবো। তবে এটি নির্ভর করবে যে বক্তা কথাটি কোন টোনের উপর নির্ভর করে বলছে, তার টোনটা কেমন ছিল সেই টোনের উপরে। হ্যাঁ, তো এটা আগের এবং পরের বাক্য দেখলে বোঝা যাবে যে তার টোনটি কেমন ছিল, সেই ক্ষেত্রে আমরা এক্সক্লামেশন অথবা ইন্ট্রোগেশন চিহ্ন ব্যবহার করতে পারবো। 18 নম্বর রুলস, কোনো নাউনের পসেসিভ করার সময় এরপর অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হবে। তবে যদি নাউনের শেষে এস দেওয়া থাকে তাহলে আর অ্যাপোস্ট্রফির পরে এস দেওয়া যাবে না, শুধু অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হবে। যেমন উদাহরণ দেখা যাক, শ্রুতিস ফাদার ইজ মাই ফ্রেন্ড, শ্রুতির বাবা আমার বন্ধু। তো শ্রুতির পরে কিন্তু অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে হবে আমাদের, কারণ এই কারণে শ্রুতি প্রপার নাউন, তাহলে ওর পরে এস দিতে গেলে আমাদের অ্যাপোস্ট্রফি দিয়েই এস দিতে হবে। কিন্তু দ্বিতীয় উদাহরণ, দিস ইজ আ উইলিয়াম বাটলার ইয়েটসেস পোয়েম। এই যে ইয়েটসের শেষে কিন্তু এস দেওয়া আছে, তাহলে এখানে আর শুধু অ্যাপোস্ট্রফি দিতে হবে, এস দেওয়ার কোনো প্রয়োজন নেই। উইলিয়াম বাটলার ইয়েটসেস পোয়েম। 19 নম্বর, সকল প্রকার ভার্বের সাথে যদি নট যোগ করা হয় অথবা সাবজেক্টের সাথে ভার্বের যে সংক্ষিপ্ত রূপ আছে, কন্ট্রাকশন আছে, সেগুলোর মাঝখানে অবশ্যই অ্যাপোস্ট্রফি ইউজ করতে হবে। যেমন আই হ্যাভেন্ট, হ্যাভের সাথে নট যোগ করলে হয় হ্যাভেন্ট, ওয়াজেন্ট, আরেন্ট, ডোন্ট, ডিডেন্ট, ডাজেন্ট। এই সকল ক্ষেত্রে নট অর্থাৎ এন ও টির মাঝখানে অ্যাপোস্ট্রফি বসাতে হবে। এবং দ্বিতীয় উদাহরণ, আইড বেটার ইনফর্ম হিজ প্যারেন্টস। এই যে আই এবং হ্যাড দুটোকে সংক্ষিপ্ত করে নিয়ে আসা হয়েছে আইড, তাহলে এখানে আই এবং ডির মাঝখানে অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হবে। দিস ইজ দ্য লাস্ট রুলস ফর দিস ডে। রুলস নাম্বার 20, ডিরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে ইনভার্টেড কমা ব্যবহার করতে হবে। যেমন শ্রুতি সেইড টু শান, শ্রুতি শানকে বলল হোয়ার আর ইউ গোয়িং নাও, তুমি এখন কোথায় যাচ্ছ। যেহেতু শ্রুতি শানকে বলেছে, তাহলে এটি একটি কনভারসেশন হয়েছে, এটি একটি কথোপকথন ডায়লগ হয়েছে, সেক্ষেত্রে আমরা এখানে ইনভার্টেড কমা ব্যবহার করেছি। হোয়ার আর ইউ গোয়িং নাও এটাকে ইনভার্টেড কমার ভিতরে রেখেছি। ভিউয়ার্স, এই 20টি রুলস ফলো করলে আমি নিশ্চিত যে পাংচুয়েশন মার্কসের কোনো মার্কস তোমার কাটা যাওয়ার কথা নয়, তুমি খুব সহজেই পাংচুয়েশন মার্কসে 5-এ 5 পাবে। আশা করি এই 20টি রুলস ভালো বোঝার পর পাংচুয়েশন মার্কস নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। এরপরও যদি কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট বক্সে নিজের মতামত জানাতে পারো। অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে, ততক্ষণে সবাই ভালো থাকো, নিরাপদ থাকো, খোদা হাফেজ।